রাজদীপের ভয়ঙ্কর চাল ৩৬ ঘন্টা ভুয়া বিয়ে, তাহলে কি বিদ্যার জীবন শেষ? তো কি হতে চলেছে সম্পূর্ণ জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো হসপিটালের করিডোরে উত্তেজনা তুঙ্গে। বিদ্যা আচমকায় লক্ষ্য করে শ্রাবণের হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। বিদ্যা তখন বলে, ভাই তুই এখানে অস্ত্র হাতে কেন এসেছিস? আবার কি নতুন করে কোনো ক্রিমিনাল কাজে জড়াতে চলছিস? বল কেন এসেছিস? শ্রাবণ তখন পকেট থেকে রিভলভার বের করে হুমকি দিয়ে বলে, একদম চুপ, একটা কথাও বলবি না। আমি এখানে গুন্ডামি করতে এসেছি না কি করতে এসেছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোর কিছু বলার নেই। এই কথা শুনে বিদ্যার মাথাটা গরম হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে ফোন বের করে ডায়াল করে তুষার ব্যানার্জিকে। ফোন ধরতে বিদ্যার কণ্ঠটা কঠিন হয়ে ওঠে। ম্যাডাম তুষার ব্যানার্জি, আপনার ছেলে কোথায় যাচ্ছে, কি করছে, আপনি কি খেয়াল রাখেন? ফাগুনের মা বিস্মিত অপমানিত সুরে বলে, এই ভাষা তুমি কি বলছো? আমাকে নাম ধরে কেন ডাকছো? বিদ্যা তখন কষ্ট মিশ্রিত রাগে উত্তর দেয়, আপনি তো আমাকে মা ডাকতে নিষেধ করেছেন, বলেছেন আমি যেন আপনাকে মা না ডাকি, তাহলে কি বলে ডাকবো? বাসা খুঁজে পাচ্ছি না, তাই তুষার ব্যানার্জি বলেই ডাকলাম। তুষার ঠান্ডা গলায় বলে, যে কারণে ফোন করেছো সেটাই বলো, অকারণে নাটক করো না। বিদ্যা বলতে থাকে, আপনার ছেলে হসপিটালে এসেছে অস্ত্র হাতে, গুন্ডামি করতে। যদি আমি এখনই ওকে পুলিশের হাতে তুলে দিই তাহলে কেমন হবে ব্যাপারটা? এই কথা শুনে তুষা ক্ষিপ্ত হয়ে উঠে বলছে, মুখ সামলে কথা বলো, আমার ছেলে কি করেছে? বিদ্যা দৃঢ়কণ্ঠে বলে, কি করেনি সেটা বলুন। আপনার ছেলে নিপুণ মল্লিককে মারতে এসেছে আমাকে ফাঁসানোর জন্য। ঠিক তখনই পিছন থেকে প্রবেশ করে রাজদীপ চ্যাটার্জি। সে তীব্র কণ্ঠে বলে ওঠে, অনেক সালিশ হয়েছে, আর নয়। সে বিদ্যার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলে, ও যা বলেছে সব মিথ্যা। আপনার ছেলে কিছুই করেনি, নিশ্চিন্তে থাকুন, আপনার ছেলে আমার সঙ্গেই আছে। এই বলে ফোনটা কেটে দেয়। বিদ্যা যা শুনে একদম হতবাক হয়ে যায়। সে রাজদীপের দিকে তাকিয়ে বলে, আপনি কেন মিথ্যা বলেন, সত্যিটা ঢাকতে কেন চাচ্ছেন? রাজদীপ তখন হেসে ওঠে এক রহস্যময় হাসি। বলছে, তুমি কি ভেবেছিলে আমার ছেলেকে ফাঁসিয়ে ওকে বিয়ে করে চ্যাটার্জি বাড়ির বউ হয়ে যাবে? আমাদের বাড়িতে আমার কথা ছাড়া না একটা পাতাও নড়ে না। রীতের মা তোমাকে পছন্দ করলেই কি হয়? আমি করি না, এই বিয়ে আমি মানব না, কখনোই না। বিদ্যার চোখে তখন জল চলে আসে। তখন বলে, তাহলে ৩৬ ঘন্টার জন্য আমাকে কেন বউ বানালেন? রাজদীপ নির্লজ্জ ভঙ্গিতে উত্তর দেয়, কলেজ বাঁচানোর জন্য, শুধু ৩৬ ঘন্টার জন্য। তুমি ছেলে এক হাতিয়ার, এর বেশি কিছু না। এই কথা শুনে বিদ্যার হৃদয়টা ভেঙে একদম চুরমার হয়ে যায়। অন্যদিকে তুষার সন্দেহ করতে শুরু করে, বিদ্যা কেন ফোন করেছিল, সত্যি কি কিছু হয়েছে? ঠিক তখনই বিদ্যার কাকিমা তুষারকে বলে, শ্রাবণকে নিয়ে ভালো কথা একমাত্র বিদ্যাই বলতে পারে, কিন্তু তোমরা তাকে কখনোই আপন করে নাওনি, সৎ মেয়ে বলে দূরে ঠেলে দিয়েছ। রাজদীপ চ্যাটার্জি বলে, মেয়েকে আমি কখনোই এই বাড়ির বউ হিসাবে মেনে নিব না। এই বিয়েটা এটা তো শুধু একটা নাটক ছিল, আমি তো কখনোই সত্যি করে এই বিয়ে মেনে নিইনি, আর আমার ছেলের সঙ্গে তোমাকে আমি কখনোই মেনে নিব না। এই কথাগুলো যেন ছুরির মতো বিদ্যার বুকটা একদম চিরে দেয়। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় রীত। তার চোখে তীব্র হতাশা, কণ্ঠে জমা থাকা ক্ষোভ। সে বাবার দিকে তাকিয়ে বলে, ছি বাবা, তোমাকে দেখে না আমার করুণা হচ্ছে, লজ্জা হচ্ছে যে তুমি আমার বাবা। তুমি নিজের ছেলের জীবন নিয়ে এমন খেলা করতে পারো আমি কখনোই ভাবিনি। রাজদীপ তখন থমকে যায়, কিন্তু নিজের অবস্থান ছাড়ে না। শোনো রীত, আমি যা বলছি সেটা বোঝার চেষ্টা করো। এই মেয়েটাকে ছেড়ে বাড়ি ফিরে চলো। ফাগুন তোমার জন্য অপেক্ষা করছে। রীত সাথে সাথে উত্তর দেয়, ফাগুন অপেক্ষা করলে আমার কিচ্ছু যায় আসে না, না করলেও না, কারণ আমি বিদ্যার স্বামী, আমি ফাগুনের কেউ নই। এই কথা শুনে বিদ্যা চমকে ওঠে। সে কাপা গলায় বলে, আপনি এখানে কেন এসেছেন? আপনাকে দেখে আমার খুব রাগ হচ্ছে, কিন্তু কিছু বলছি না কারণ আপনি গুরুজন। তারপর বিদ্যা আরও দৃঢ় হয়ে বলে, আপনি যেভাবে শ্রাবণকে দিয়ে অন্যায় কাজ করাতে চেয়েছিলেন, আমি তার জন্য চাইলে আপনাকে শাস্তি দিতে পারি। রাজদীপ তখন হেসে ওঠে, বলছে, এটা শুধু তোমাকে ট্রাপ ফেলার জন্যই করা হয়েছিল। আমি জানতাম এই খবরটা কানে গেলে তুমি ছুটে আসবে, তাই তোমাকে ফুলসজ্জার ঘর থেকে বের করে আনতেই চালটা খেলেছি। এখন বুড়ো হয়ে আসছে আর তুমি আর ফুলসজ্জাও করতে পারবে না। সে বিদ্রুপ করে বলে, এখন যা খুশি করো, আমি যাচ্ছি। এই বলে সে চলে যায়। রীত তখন ধীরে ধীরে বিদ্যার দিকে এগিয়ে আসে। বিদ্যা, তুমি যাই করো না কেন, আমি সত্যি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া না আমি থাকতে পারবো না। তুমি আমার সব, তোমাকে নিয়েই আমি স্বপ্ন দেখি, কবিতা লিখি। বিদ্যা দুহাত জোর করে দাঁড়ায়। কিন্তু আপনার বাবা যতদিন না আমাদের বিয়েটা মেনে নিচ্ছেন ততদিন আপনি আমাকে স্পর্শ করবেন না। আমিও আপনাকে স্বামী হিসাবে মেনে নিব না। তার চোখে জল জমে ওঠে। যেদিন আপনার বাবা নিজে বলবেন, বিদ্যা তুমি আমার ছেলে সংসার করো, সেদিনে আমি ফিরব, তার আগে নয়। প্লিজ আপনি বাড়ি ফিরে যান। রীত তখন অসহায় কণ্ঠে বলে, আমি ফিরতে পারবো না বিদ্যা, তোমাকে ছাড়া আমি কোথাও যাব না, আমি তোমাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরতে চাই। বিদ্যার কিছু না বলে সরে যায়। সে যায় শ্রাবণের কাছে।
তুই যদি সত্যি আমার নিজের ভাই হতিস, আজ তোকে শাসন করতাম, শিক্ষা দিতাম, কিন্তু তুই তো আমাকে বোন মানিস না, তাই আজ আর কিছুই বলতে পারলাম না। এই বলে সে ওইখান থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই রীতের সঙ্গে ধাক্কা লাগে। সরি, আমাকে ক্ষমা করবেন, প্লিজ আমার থেকে দূরে থাকুন। আপনার ব্যাপার যতদিন মেনে না নিচ্ছেন আমাদের মধ্যে কিছুই হবে না। তারপর বিদ্যা বাড়ির দিকে রওনা হয়। বাড়ির দরজা ঢুকতেই তার চোখে পড়ে কপালের সিঁদুর। রীতের হাতে পরানো সেই সিঁদুর। সে থমকে দাঁড়ায়। তার মনে পড়ে যায় সব মুহূর্ত, রীতের ভালোবাসা, তার স্বপ্ন, তার কথা। আমি তোমাকে নিয়ে কবিতা লিখি। বিদ্যার চোখ থেকে তখন জল গড়িয়ে পড়ে। সে ভাবে বিয়ে কি শুধুই নাটক, নাকি এর মধ্যে সত্যিকারের ভালোবাসা আছে। দরজার সামনে দাঁড়িয়ে সে নিজে অতীতের সব অপমান, সব কষ্ট মনে করতে থাকে। বিদ্যা একা একা দাঁড়িয়ে আছে সেই ফুল সাজানো ঘরে, যে ঘরটা তার এবং রীতের নতুন জীবনের সূচনা করার কথা ছিল, কিন্তু বাস্তবতা তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে। তার কানে বারবার এটাই বাজতে থাকে, তুষার ব্যানার্জি সেই অপমানজনক কথাগুলো। তুই কোনোদিনও সুখী হতে পারবি না, তোর কপালে সংসার নেই, তোর জন্মটাই অশুভ। সেই দিন সবাই তাকে কিভাবে কথা শুনিয়েছিল, কেউ তাকে মানুষ বলে ভাবেনি, কেউ তার চোখের জল দেখেনি। বিদ্যা ধীরে ধীরে বিছানার উপর রাখা ফুলগুলোতে হাত দেয়। আঙ্গুলের স্পর্শে ফুলগুলো কেঁপে ওঠে। সে ফিসফিস করে বলে, আজ তো এমন দিন হওয়ার কথা ছিল না, আজ আমাদের ফুলসজ্জার রাত ছিল, আজ আমরা এক হতে পারতাম। তার গলা ধরে আসে। হঠাৎ সে ফুলগুলো ছিঁড়ে ফেলে, একটার পর একটা ছিঁড়ে মাটিতে ছুঁড়ে দেয়। তারপর নিজেই মাটিতে বসে পড়ে। আমার জীবনটা সবসময় এমনই কেন? সব কিছু হাতের কাছে এসেও কেন হারিয়ে যায়? তার মনে পড়ে যায় ছোটবেলার কথা। ছোটবেলায় তো মাকে হারিয়েছি, সবাই বলে আমি নাকি জন্মের সময় মাকে খেয়ে ফেলেছি, আমি নাকি অশুভ। এই বলে সে কান্নায় ভেঙে পড়ে। তাহলে কি সত্যি আমি যা পাই সব শেষ করে ফেলি? আমি কি কখনো সুখী হতে পারবো না? আমার জন্য কি সংসার লেখা নেই? রাজদীপ চ্যাটার্জির কণ্ঠ তার কানে বাজতে থাকে। সে বলেছে এই বিয়ে আমি মানি না। বিদ্যা কাঁপতে কাঁপতে বলে, তাহলে কি সত্যি আমার সংসার হবে না? সে আবার ফুলগুলো ছিঁড়তে থাকে। ঘরটা এলোমেলো হয়ে যায়। ঠিক তখন দরজা খুলে ভিতরে আসে রীত। সে অবাক হয়ে বলে, বিদ্যা, এসব কি করছো তুমি? এই কথাটা শুনে বিদ্যা ছুটে গিয়ে রীতকে একদম জড়িয়ে ধরে। সে চিৎকার করে কান্না করতে থাকে, বলছে, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। আমার সঙ্গে কেন এমনটা হয়? আমিও তো মানুষ, আমারও তো ইচ্ছে করে সংসার করতে, ভালোবাসা পেতে। রীত তাকে শক্ত করে জড়িয়ে ধরে। ঠিক সেই মুহূর্তে ঘরে ঢুকে পড়ে তুষার ব্যানার্জি, ফাগুন এবং রাজদীপ চ্যাটার্জি। তুষার চোখ তখন রাগে লাল। রীত, তুমি এসব কি করছো? ওকে ছেড়ে দাও। তারপর সে বিদ্যার দিকে এগিয়ে এসে এক ঝটকায় থাপ্পড় মারে। যা দেখে তো বিদ্যা হতবাক হয়ে তাকিয়ে থাকে। আপনি কেন আমাকে সিঁদুর পরালেন? আপনি তো ফাগুনকে বিয়ে করতে পারতেন, আমার সঙ্গে কেন এমন করলেন? তুষার তাচ্ছিল্য আসে এসে বলে, অনেক হয়েছে বিদ্যা, অনেক নাটক করেছিস, আর অভিনয় করতে হবে না। এই অপমান সহ করতে না পেরে বিদ্যা কাঁপতে কাঁপতে বলে, বিশ্বাস করুন, আমি এই সম্পর্ক মানতে পারবো না, আমি এই সংসার করব না, আমি ফাগুনকেই সব দিয়ে দিব। রীত অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন ঘরের ভিতর চারিদিকে নীরবতা নেমে আসে। অন্যদিকে হোস্টেলের রুমে রায়া আর অঞ্জলি বসে আছে। হঠাৎ কেউ একজন দরজায় কড়া নাড়ে। একটা ফুলের তোড়া রেখে যায়। অঞ্জলি অবাক হয়ে বলে, রায়া দেখ, তোকে কেউ ফুল পাঠিয়েছে। রায়া অবাক হয়ে ফুলের দিকে তাকায়। কে পাঠালো এই ফুল? নতুন কোনো সম্পর্কের শুরু, নাকি আরেকটা ঝড় আসছে? তো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে? বিদ্যার জীবনে কি সত্যি সুখ আসবে, নাকি তুষার অভিশাপই সত্যি হবে? সব জানতে হলে পরের আপডেটটি অবশ্যই দেখতে হবে। তো পরের আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।